আসসালামু আলাইকুম প্রিয় ওয়াল- দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দায়িত্ব পাবার 1 মাসও হলো না, এর মধ্যেই 8 জন প্রতিমন্ত্রীর মন্ত্রণালয়ের পুনর্বন্টন। এটার কারণ কি? এছাড়া হঠাৎ করেই শুরু হয়েছে ডক্টর ইউনূসের আমলের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত, তাদের ব্যাংক স্টেটমেন্ট গুলো চাওয়া হয়েছে। এটার পেছনেই বা রহস্য কি? এদিকে আজকে শুক্রবার জুমার নামাজের পরে দেখলাম জামাত বিক্ষোভ মিছিল করেছে। তারা উপদেষ্টা রেজওয়ানা হাসান এবং ডক্টর খলিলুর রহমানের গ্রেপ্তার চায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কারণে। এসব নিয়েই আজকের আলোচনা। শেষ পর্যন্ত সাথে থাকুন এবং একদম শেষে একটা ছোট্ট বাট ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ। আসসালামু আলাইকুম এবং আদাব। নতুন মন্ত্রিপরিষদ ঘোষণা করেছেন জনাব তারেক রহমান এবং তাতে 8 জনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া ছিল এবং এই 8 জন প্রতিমন্ত্রী সবাই একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। কিন্তু 1 মাসও পার হলো না, কেন তাদের এই মন্ত্রণালয়ে কাটছাঁট হলো? কেন পাখি উড়বার আগেই ডানা ছেঁটে দেওয়া হলো? প্রথমেই বলি, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন জোনায়েদ সাকি। জোনায়েদ সাকিকে আপনারা সবাই চেনেন, খুব সুন্দর করে কথা বলেন, চমৎকার বক্তৃতা করেন, টক শোতে দেখেছেন। নীতি নৈতিকতা, মানে তাকে আপাদমস্তক নীতি এবং নৈতিকতা তাকে ঘিরে থাকে। অসাধারণ বাগ্মিতা এবং কথাও সেরকম বলেন। এবং তার দিকে তাকিয়ে আমিও মাঝে মধ্যে ভাবি যে মানুষ এত সৎ হয় কি করে। একদম সাচ্চা বিপ্লবী যাকে বলে, এই সাচ্চা বিপ্লবী জোনায়েদ সাকি গত 18 মাস ডক্টর ইউনূসের যে অবৈধ শাসন আমল, সেই শাসন আমলে সচিবালয়ে আতঙ্কের নাম ছিল। তিনি 18 মাসে এত 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 তদবির করেছেন, অন্যায্য তদবির, টাকার বিনিময়ে তদবির, এবং এত অবৈধ উপায়ে অর্থ উপার্জন করেছেন যে সচিবালয়ে জোনায়েদ সাকিকে দেখলেই লোকজন আতঙ্কিত বোধ করত। আমরা যাদের মাথায় তুলে রেখেছি নীতি নৈতিকতার একদম, মানে বলা যায় যে এর মতো মানুষ হয় না, সেই মানুষগুলোর গত 18 মাসে যে রূপটা আমরা দেখলাম, যে স্বরূপটা উন্মোচিত হলো, সেটা আসলে জাতি হিসেবে আমাদের জন্য ভীষণ দুর্ভাগ্যের। এবং জোনায়েদ সাকি একজন। এই জোনায়েদ সাকি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে তিনি প্রথমেই কি করেছেন, তার একজন পরিচিত আছেন যিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিল, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে আবার পুনর্বাসন করার জন্য তিনি ক্ষমতার প্রয়োগ করার চেষ্টা করেছিলেন। তিনি প্রত্যেকটা বেসরকারি ব্যাংকে ফোন করে এমডিদের সাথে কথা বলেছেন। তিনি বিভিন্ন ঋণ খেলাপি শিল্পপতিদের সাথে যোগাযোগ করেছেন, বিভিন্ন বেসরকারি ব্যাংকের উপরে চাপ প্রয়োগ করেছেন সেই ঋণ অ্যাডজাস্ট করার জন্য, বা নানা রকমের অবৈধ তদবির তার। যেহেতু ক্ষমতায় না থেকে 18 মাসে সচিবালয় একদম কাঁপায় ফেলছে, আর এখন তো সে নিজেই মন্ত্রণালয়ের আপ মন্ত্রী। এইটা কিন্তু চাওর হতে বেশি সময় লাগেনি। সুতরাং তাকে ডানা ছেটে এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। তিনি নির্বাচন করেছিলেন বিএনপি জোটের সাথী হিসেবে এবং সেই হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার একটা আসন থেকে জয়লাভ করেছিলেন। এইসব লোক স্বতন্ত্র নির্বাচন বা নিজের দল থেকে নির্বাচন করলে 500-1000-এর বেশি ভোট পায় না। তো বিএনপি তাকে সংসদে এনেছে, কিন্তু 1 মাসও তাকে যে দায়িত্ব দিয়েছিল পুরোটাই রাখতে পারেনি। আরেকজন হলো ববি হাজ্জাজ। তার চালনে বলনে পুরা স্টাইলিশ বয়। সে ববি হাজ্জাজকে দিয়েছিলেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দুটোর প্রতিমন্ত্রী। তিনি দায়িত্ব নিয়েই বললেন বাংলাদেশের শিক্ষা তিনি এমন জায়গায় নিয়ে যাবেন যে পৃথিবীর লোকজন যায় বাংলাদেশে পড়তে যাবে। মানে বাংলাদেশে কি এই লোকগুলো বসবাস করে? আমার তো ধারণা ছিল পৃথিবী সম্পর্কে এদের অনেক জ্ঞান আছে, এরা স্মার্ট লুকিং বয়েজ। এবং সে বেশ উদ্ভট কথাবার্তা হয়েছে, তাকে ছেটে দেওয়া হয়েছে ডানা, তাকে এখন শুধুমাত্র প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে। বিকাশ নুরু, ডাকসুর এক্স ভিপি নুরু, তিনি পেয়েছিলেন শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী মন্ত্রণালয়। তিনিও ফোন করে দাপট দেখানো, ক্ষমতার অবৈধ প্রভাব এগুলো শুরু করে দিয়েছিলেন, তারও দানা কাটা হয়েছে।
এরকম 8জন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপনের কারণে তাদের ডানাটা ছেটে দিয়েছেন তারেক রহমান। তারেক রহমান বলেছেন বিগত সরকারের মতো তিনি এই ভুলটা করবেন না। তিনি 6 মাস পরে মন্ত্রীদের পারফরমেন্স রিভিউ করবেন এবং যারা যারা পারফর্ম করতে পারবেন না তাদের তিনি সরিয়ে দেবেন। তিনি বলেছেন যে আগের সরকার বিভিন্ন জায়গা থেকে মন্ত্রী বানাতেন এবং সেই মন্ত্রীর পারফরমেন্স যাই হোক তাকে সাধারণত টার্ম শেষ করতে দেওয়া হতো। 2-1 জনের ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে, কিন্তু তারেক রহমান সেটা করবে না। আওয়ামী লীগের একটা যুক্তি ছিল তারা বিভিন্ন আসন থেকে নির্বাচিত এমপিদের মন্ত্রী বানাতেন, এর মাধ্যমে তারা পেরিফেরিতে নেতাদের ক্ষমতায়ন করতেন, কিন্তু পারফরমেন্স অনেকেই ঠিকমতো পারফর্ম করতে পারেনি। অনেকেই দুঃখ করে বলেছেন যে আওয়ামী লীগ এ টিম নিয়ে না, আওয়ামী লীগ শেখ হাসিনার সি টিম নিয়ে খেলতে ভালোবাসেন, এটা অনেকে বলেছেন। তো যা হোক, প্রতিমন্ত্রীরা সেই পাখিদের মতো উড়িবার আগেই যার দানা ছেটে দেওয়া হলো। আর একটা নতুন ঘটনা আমরা দেখছি, আসিফ মাহমুদ ভুঁইয়াকে দিয়ে শুরু হয়েছিল যে উপদেষ্টাদের ব্যাংক হিসাব তলব করা হচ্ছে। এই ইনুস চলে যাওয়ার পরেই কিন্তু উপদেষ্টাদের বিরুদ্ধে, ইনক্লুডিং ডক্টর ইনুস, অসংখ্য অভিযোগ, শত শত অভিযোগ দুদকে জমা পড়েছে। অনেকে বেনামে, অনেকে স্বনামে, অনেকে প্রমাণ সহ অভিযোগ জমা দিয়েছে। তো এখন প্রথমে আসিফ মাহমুদ ভুঁইয়ার ব্যাংক স্টেটমেন্ট তলব করা হয়েছে, তারপরে আরো কয়েকজন, রিজওয়ানা হাসান সহ আরো কয়েকজন উপদেষ্টা এবং একজন ব্যক্তিগত সহকারীরও দেখলাম যে ব্যাংক হিসাব তলব করা হয়েছে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে এই ব্যাংক হিসাব তলব করা হয়েছে এবং এর প্রেক্ষিতে আসিফ মাহমুদ ভুঁইয়া একটা ব্যাংক স্টেটমেন্ট সে পাবলিকলি শো করেছে এবং সেখানে ইন্টারেস্টিং হলো তার বউয়ের অ্যাকাউন্টে আছে 512 টাকা এবং সেখান থেকে মাত্র 2 টাকা তিনি তুলেছেন এবং অ্যাকাউন্টটি তিনি খুলেছেন 1 মে, সাধারণত সরকারি ছুটির দিন, এবং ওই দিন কোনো ব্যাংক খোলা থাকে না। আমি জানি না বিশেষ কোনো অ্যারেঞ্জমেন্ট আছে কিনা। এরপরে অন্যান্য উপদেষ্টারাও ব্যাংক স্টেটমেন্ট জমা দেবেন এবং জমা দিয়ে তারা দাবি করছেন যে দে আর ভেরি ক্লিন। কিন্তু আসিফ মাহমুদ ভুঁইয়ার কথাই যদি ধরি, তার ওয়েস্টিনে খাওয়া, তার এক একটা নাইকি জুতা যেগুলোর দাম 1 লাখ 1.5 লাখ টাকা বা আরো বেশি, তার চলন বলন, এগুলোর সাথে তার যে ব্যাংক স্টেটমেন্ট এটা মেলে না। তার এপিএস এর বিরুদ্ধে দুর্নীতি, তার এলাকায় তার যে অ্যালটমেন্ট সেখান থেকে দুর্নীতি এবং তার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ, সেটা কি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আসলে প্রমাণ হবার মতো? আজকাল দেখা যাচ্ছে যে তারা ক্রিপ্টোকারেন্সিতে টাকা রাখতেছে। এই যে বৃহত্তর সিলেটের এক সমন্বয়ক দেখলাম মেহাদি, তারও এই 40 লাখ টাকা নাকি ক্রিপ্টোকারেন্সিতে পাওয়া গেছে, ইন্ডিয়ায় যে তাও। সো এইসব ব্যাংক স্টেটমেন্ট দুর্নীতি যদি ধরতেই চান, তাহলে এই যে রিজওয়ানা, আসিফ ভুঁইয়া, ব্যাংক স্টেটমেন্ট ইটস ওকে, দ্যাটস পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন, বাট এদের গ্রেপ্তার করা দরকার। গ্রেপ্তার করে এক্সটেন্সিভ তদন্ত করা উচিত। এদের যে ডিজিটাল ডিভাইস আছে, মোবাইল ফোন, ল্যাপটপ, এগুলো সবগুলোর ফরেন্সিক এক্সামিনেশন করা উচিত এবং এদের জিজ্ঞাসাবাদ করলে এদের বিরুদ্ধে অভিযোগ তো এই দুর্নীতির টাকা এরা বিদেশে পাচার করেছে, সেই জায়গাটা জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করতে হবে। সেইটা যদি না করা হয়, এই ব্যাংক স্টেটমেন্ট তলব করে যদি দুদক তাদের মানে ক্লিন সার্টিফিকেট দিয়ে দেয় যে না এরা কোনো দুর্নীতি করেনি, সেই আশঙ্কা কিন্তু থেকে যায়। সো এই যে ব্যাংক স্টেটমেন্ট চাওয়া হচ্ছে বা এই নাম কস্তে তদন্ত করা হচ্ছে, এটা কি আসলে তারা দুর্নীতি করেছে সেটা খুঁজে বের করবার জন্য, নাকি তাদের একটা ক্লিন সার্টিফিকেট ধরায় দেওয়ার জন্য, যাতে বলতে পারে তারা বুক ফুলিয়ে যে তারা কোনো দুর্নীতি করেনি? অলরেডি ডক্টর আসিফ নজরুল ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছে তিনি 1 পয়সাও নাকি দুর্নীতি করেননি। এরকম ডাহা মিথ্যা কথা একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তিনি কথা বলতেন না, দ্যাটস ফাইন। এত বড় গলা, চোরের মার বড় গলার মতো অবস্থা হচ্ছে তার এই যে সাব রেজিস্ট্রারদের পোস্টিং, বদলি, এসব নিয়ে তিনি যে পরিমাণ টাকা ঘুষ খেয়েছেন, রিমান্ড, মামলা, জামিন, এই যে কত কত, তার বিরুদ্ধে তো 1,000 কোটি টাকা পাচারের অভিযোগ। সো এইগুলো আসলে যদি সরকার আসলেই এই দুর্নীতি উদ্ঘাটন করতে চায়, দেয়ার আর ওয়েজ এন্ড দ্যাট শুড বি স্ট্রিক্টলি ফলোড। না হলে এই লোক হাসাবেন না, তাদের এই ক্লিন সার্টিফিকেট দেবেন না। এদিকে আজকে জামাতে ইসলাম যেটা করলো, জামাতে ইসলাম এখন নতুন করে
গো ধরছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং রিজওয়ানা হাসান চৌধুরী খুব গর্ব করে বললেন আমরা জামাতকে ঠেকিয়ে দিয়েছি। আমি তো বুঝলাম না জামাতকে ঠেকানো না ঠেকানোর উপদেষ্টারা কারা। এটা তো তাদের ভাষায় যদি বলি, একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে নির্বাচিত সরকার, তাহলে সেখানে তারা ঠেকাইলেন কাকে, উঠাইলেন কাকে, বসাইলেন কাকে, এটা কি কথা? নাকি রেজওয়ানা হাসান খুব সুচিন্তিত ভাবে এই স্টেটমেন্টটা দিয়েছেন যাতে জামাতের হাতে আন্দোলনের একটা সিরিয়াস ইস্যু তুলে দেওয়া যায় এবং এটা বিএনপির উপর একটা চাপ প্রয়োগ করা যায়? রিজওয়ানা হাসানকে এ সন্দেহের কারণ হলো তিনি বিশিষ্ট রাজাকার কন্যা। সো পলিটিক্সে আমরা যেটা একদম খোলা চোখে দেখি, এটা আসলে এত সহজ সরল না। এবার পবিত্র রমজান মাস চলছে, আপনারা জাকাত ফিতরার টাকা দান করবেন। আমরা সবাই চেষ্টা করি যার যার সাধ্য মতো, এবং আমাদের মধ্যে একটা প্রবণতা থাকে যে আমরা আমাদের পরিচিত মাদ্রাসায় টাকা দেই। আমরা এই যে দান খয়রাত করছি, এটা আসলে কাকে দিচ্ছি? আমাদের এই দান খয়রাতের টাকা নিয়ে জঙ্গিরা কি উৎসাহিত হচ্ছে? আমাদের টাকা কি পরোক্ষভাবে জঙ্গিবাদকে পালতেছে, জঙ্গিবাদকে উৎসাহিত করতেছে, লালন পালন করতেছে? এই প্রশ্নটা করুন এবং খুব যাচাই করে বেছে আপনার জাকাত ফিতরার টাকা দিন। আমাদের সবারই গরিব আত্মীয় আছে, আশেপাশে গরিব মানুষ আছে, প্রয়োজনে তাদের দিন, কিন্তু এমন কোনো মাদ্রাসায় টাকা দেবেন না যারা জঙ্গি পালে। দক্ষিণ এশিয়ার প্রায় একই বৈশিষ্ট্যের দুটি দেশ, অনেকটা একই ধরনের আন্দোলনের মুখে সরকার পতনের দৃশ্য। তবে তারপর দুটি দেশের দৃশ্যপট যেন দুটি দিকে গেল বেঁকে। একটি দেশে আন্দোলনের প্রধান শক্তি জাতীয় নির্বাচনে প্রায় অস্তিত্বহীন, আর আরেকটিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নতুন সরকার গঠনের পথে। দর্শক, বলছি বাংলাদেশ এবং নেপালের কথা। দুটি দেশই জেনজিদের নেতৃত্বে আন্দোলনের মুখে সরকার পতন হলেও পরবর্তী সময়ে কেন এতটা ভিন্ন চিত্র, তা নিয়ে শুরু হয়েছে নানামুখী বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাতারাতি কিংস পার্টি গড়ে অন্তর্বর্তী সরকারের অংশ হয়ে যাওয়ার খেসারত দিচ্ছে জেনজিদের নেতারা। দুর্নীতি, মব সন্ত্রাস আর ক্ষমতার অপব্যবহারের বিস্তর অভিযোগে মাত্র 18 মাসেই তারা নায়ক থেকে পরিণত হয়েছেন ভিলেনে। নেপালে যখন জেনজিদের সমর্থিত দল স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতার দুয়ারে, বাংলাদেশে তখন শুরু হয়েছে আন্দোলনের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান। তাদের লালন পালন করা অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের ফাইলও তলব করছে দুর্নীতি দমন কমিশন। বাংলাদেশের জেনজি নেতৃত্বের করুণ এই পরিণতির দায় কেবল তাদের নয়, বরং অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার খেসারতও তাদের দিতে হচ্ছে। 1.5 বছরে প্রধান উপদেষ্টার বিভিন্ন বক্তব্য এবং কর্মকাণ্ডে বাংলাদেশের জুলাই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে বহু প্রশ্ন উঠেছে। মেটিকুলাস ডিজাইনে আন্দোলন করার দাবি খোদ ডক্টর মোহাম্মদ ইউনূসের কণ্ঠে উচ্চারিত হয়েছিল। এমনকি মানুষ তাকে 50 বছর পর্যন্ত ক্ষমতায় দেখতে চায়, এমন দাবিও তৈরি করেছিল নানামুখী সন্দেহ। নেপালের অন্তর্বর্তী সরকার যেখানে 6 মাসে নির্বাচন দিয়ে বিতর্কহীনভাবে ক্ষমতা ছাড়ছে, সেখানে ইউনূস সরকার 1.5 বছর মস্তাদের থেকে দেশকে পরিণত করেন মবের রাজ্যে। অবশেষে নানামুখী চাপে একটি বিতর্কিত একতরফা নির্বাচন দিয়ে তিনি বিদায় নিলেও 1.5 বছরের অপশাসনের ক্ষত নিয়ে ভুগছে নতুন সরকার। এমনকি ইউনূসের প্রধান মিত্র জামাতের পক্ষ থেকে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ঢাকার রাস্তায় হচ্ছে মিছিল। আর কোনো মতে 6 আসনে জয় পেতে জেনজিদের দল এনসিপিকে সওয়ার হতে হয়েছে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করা জামাতের কাঁধে। বিস্তারিত জানতে, সরকারি চাকরিতে কোটা বিরোধিতার নামে 2024 সালের জুলাইয়ে বাংলাদেশে শুরু হয় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন। এরপর 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেই থেকে শেখ হাসিনা অবস্থান করছেন ভারতের দিল্লিতে। এর ঠিক প্রায় 1 বছর পর 2025 সালের 9 সেপ্টেম্বর নেপালে জেনজি আন্দোলনে দেশটির সরকারের পতন হয়। পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বাংলাদেশের শেখ হাসিনার পতনের 3 দিন পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের শুরুতেই 2 ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হিসেবে যোগ দেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পেলেও পরে হন পূর্ণ উপদেষ্টা। অর্থাৎ আন্দোলনকারী জেনজিদের সরাসরি অংশগ্রহণই যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। আর সেখান থেকেই শুরু জেনজি নেতৃত্বের পতন।
কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে ওঠে দেশের মালিক বনে গেছেন জুলাই আন্দোলনকারীরা। আর তারা সরাসরি পোস্টার পেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের। প্রায় 1.5 মাসের মাথায় নিউ ইয়র্ক সফরে গিয়ে মাহফুজকে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে সবার সামনে তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর কয়েক মাস পর 2025 সালের 28শে ফেব্রুয়ারি কিংস পার্টির তকমা নিয়ে যাত্রা শুরু করে জুলাই আন্দোলনকারীদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দলের আত্মপ্রকাশের আগে ডক্টর ইউনূস নিজেই সাক্ষাৎকারে দাবি করেন তার উৎসাহে গঠিত হচ্ছে ছাত্রদের দল। এরপর সরকারের সরাসরি দয়া দাক্ষিণে এনসিপির কার্যক্রম পরিচালিত হতে দেখা গেছে। এমনকি সেনা নিরাপত্তায় দেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করতেও দেখা গেছে। গোপালগঞ্জে সেনাবাহিনীগুলিতে মানুষ খুনও করা হয়েছিল ইউনূস সরকারের আমলে। বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস সহ থানা থেকে অপরাধীদের ছাড়িয়ে আনার মতো দাপটও দেখাতে শুরু করে কিংস পার্টির নেতারা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সহ সরকার ইচ্ছা পূরণের জন্য সাজানো আন্দোলনের কারণে বাড়ে বিতর্ক। সব মিলিয়ে 1.5 বছরে সম্ভাবনার সবটুকু বাতি নিভিয়ে অস্তিত্ব সংকটের মুখে ডক্টর ইউনূসের স্বপ্নের এনসিপি। একতরফা নির্বাচনের আগে মান বাঁচাতে তারা ভিড়ে যায় জামাতের জোটে। অথচ এর কয়েক মাস আগে জামাতকে স্বাধীনতা বিরোধী দল হিসেবে দায়ী করে সমালোচনা মুখর ছিলেন এনসিপির অনেক শীর্ষ নেতা। এর ঠিক বিপরীত চিত্রই দেখা গেছে নেপালে। সেখানে ওলি সরকারের পতনের পর সুশীলা কার্কের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তী সরকার। তবে সেই সরকারে জেনজিদের কোনো প্রতিনিধি রাখা হয়নি। পুরোপুরি একটি নিরপেক্ষ ভূমিকা নিয়ে 6 মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা দেন সুশীলা। কথিত সংস্কার কিংবা দল নিষিদ্ধের মতো অগণতান্ত্রিক কোনো পথেই হাঁটেনি দেশের অন্তর্বর্তী সরকার। উল্টো ওলির পতন আন্দোলনের সময়কার বিভিন্ন ফৌজদারি অপরাধের বিচারের উদ্যোগ নিয়েছে নেপাল। অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের কারণে সেখানে দেখা যায়নি মবের ত্রাস। প্রধানমন্ত্রী সুশীলা উল্টো ঘোষণা দেন নেপালকে তিনি কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেবেন না। সরকারের উপর রাজনৈতিক দল ও তরুণ প্রজন্মের চাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতেও দেখা গেছে সুশীলাকে। বিশ্লেষকেরা বলছেন সরকার পতন ঘটনার পর নেপালের আন্দোলনকারীরা ক্ষমতার অপব্যবহার না করার কারণে তাদের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বাংলাদেশ এবং নেপাল দুদেশই গণ অভ্যুত্থানের ধরনে অনেক মিল ছিল, প্রত্যাশাও ছিল কাছাকাছি। তবে নেপালের জেনজিরা তাদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখায় নির্বাচনের শেষ পর্যন্ত সাফল্য পেয়েছে, আর বাংলাদেশে কিংস পার্টির তকমা নিয়ে ভরাডুবি হয়েছে এনসিপির। নেপালে গত সেপ্টেম্বরে তরুণদের নেতৃত্বে সরকার পতনের পর মূলধারার রাজনীতিতে আবির্ভূত হন 35 বছর বয়সী র্যাপার বালেন্দ্র শাহ। 6 মাস পর তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি নির্বাচনে বড় জয়ের প্রান্তে। প্রাথমিক গণনায় অনেকটাই এগিয়ে আছে নেপালি জেনজিদের পছন্দের দলটি। দলের প্রধান বালেন্দ্র ছিলেন কাঠমান্ডুর সাবেক মেয়র। জাতীয় নির্বাচনে তিনি ঝাপা 5 আসন থেকে বিজয়ী হয়েছেন। এই আসনটি ঐতিহ্যগতভাবে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ঘাঁটি হিসেবে পরিচিত। এবার কমিউনিস্ট পার্টি অফ নেপালের প্রধান ওলি হেরে গেছেন ভোটযুদ্ধে। প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে ওলির দলের ভূমিদশ পরাজয় হতে যাচ্ছে। হিমালয়ের কোল ঘেঁষা দেশটিতে 165টি আসনে প্রত্যক্ষ নির্বাচন হচ্ছে। এর মধ্যে মাত্র 8টিতে এগিয়ে রয়েছে ওলির দল, আর বালেল্যান্ডের আরএসপি এগিয়ে রয়েছে 86টি আসনে। নেপালের সবচেয়ে পুরনো দল গগন থাপার নেপালি কংগ্রেস এগিয়ে রয়েছে 8টি আসনে, আর সাবেক আরেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচন্ডের দল এগিয়ে রয়েছে 7টিতে। নেপালে গত 3 দশকে কমিউনিস্ট পার্টি অফ নেপাল, নেপালি কংগ্রেস ও নেপালি কমিউনিস্ট পার্টির মধ্যে ক্ষমতার পালাবদল দেখা গেছে। তবে এবার তাতে ছেদ ঘটিয়ে ক্ষমতায় আসছেন তরুণদের সমর্থিত বালেন্দ্র। দল গঠনের মাত্র অল্প দিনের মধ্যেই ক্ষমতায় বসে যাচ্ছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। বালেন্দ্র নির্বাচনী প্রচারের সময়ও বিশাল জনসমাগম দেখা গিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সরাসরি জনসংযোগের মাধ্যমে তিনি পরিবর্তনকামী তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছিলেন। অথচ বাংলাদেশে 1.5 বছরের তালবাহানা ও নাটকীয়তা শেষে একতরফা নির্বাচন করেও জুলাই আন্দোলনকারীদের দলের ভরাডুবি হয়েছে। জামাতের কাঁধে চড়ার পরও মাত্র 6টি আসনে জয় পায় এনসিপি। এসব আসনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলছেন প্রতিপক্ষ প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, আব্দুল হানান মাসুদ, আব্দুল্লাল আমিন ও আতিকুর রহমান মুজাহিদ। বাংলাদেশে 12 ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি।
আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখার পরেও এনসিপির ভরাডুবি এবং বিএনপির বিপুল জয় প্রমাণ হয়েছে মানুষ এখনো পুরনো নেতৃত্ব এবং দলের উপরে আস্থা রাখছে। এর জন্য 1.5 বছরে জুলাই আন্দোলনের নেতাদের কর্মকাণ্ড এবং তাদের পৃষ্ঠপোষক ইনুস সরকারের চরম ব্যর্থতাকে দায়ী করছেন অনেকে। এনসিপির মতো দলের পক্ষে যে দেশের সত্যিকারের পরিবর্তন অসম্ভব তাও প্রমাণ হয়েছে 1.5 বছরে। এর ঠিক উল্টো চিত্র নেপালে। পুরনো দলগুলোর পরিবর্তে নতুন নেতৃত্বই হয়ে উঠেছে আস্থার প্রতীক। বিশ্লেষকদের মতে নির্বাচনের প্রাথমিক ফল ইঙ্গিত দিচ্ছে সেখানে প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের অসন্তোষ বাড়ছে। আর এই কারণে গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার শক্তিকে সমর্থন জানিয়েছেন সাধারণ ভোটাররা। দর্শক, গত বছর অক্টোবরে সই হয় জুলাই সনদ। সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদের স্বাক্ষরের দিনটি শুধু জাতির জন্য নয়, সারা পৃথিবীর জন্য এটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় এটা পাঠ্যপুস্তকে থাকবে, ক্লাসরুমে আলোচনা হবে, বিভিন্ন দেশের রাজনীতিবিদদের মধ্যে আলোচনা হবে। তারা চেষ্টা করে দেখবে তাদের দেশে এমন কিছু করা সম্ভব কিনা। তবে বাস্তবতা হলো, বিশ্ব তো দূরের কথা, বাংলাদেশি ডক্টর ইউনূসের শাসনামল এখন আতঙ্কের নাম। তিনি যেদিন এই ভাষণ দিয়েছিলেন তার কিছুদিনের মধ্যেই নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি পরিষ্কার জানিয়ে দেন তারা নেপালকে বাংলাদেশের মতো হতে দেবেন না। এবার নির্বাচনে দেখা গেল একই চিত্র। বাংলাদেশের যেখানে তরুণদের দলের ভরাডুবি, সেখানে নেপালে উঠছে জেনজিদের বিজয় কীর্তন। নেপালের নির্বাচন দেখিয়ে দিল গণ অসন্তোষ থাকাই যথেষ্ট নয়, তাকে সংগঠন, কার্যকর কৌশল এবং বিশ্বাসযোগ্য নেতৃত্বের মাধ্যমে ভোটের রাজনীতিতে রূপ দিতে পারলেই কেবল প্রকৃত পরিবর্তন সম্ভব। কোনো দলকে রাজনীতি থেকে দূরে রেখে নয়, বরং জনগণের আস্থা অর্জনের দিকে যে বেশি নজর দিতে হয় সেটি দেখা গেল নেপালের নির্বাচনে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো বাংলাদেশের জন্য এটি সম্ভবত সবচেয়ে বড় বার্তা। দর্শক, আজ ঐতিহাসিক 7ই মার্চ। এই দিনে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু স্বাধীনতার সেই অমোঘ কবিতা আমাদের শুনিয়েছিলেন। বঙ্গবন্ধুর 7ই মার্চ পরবর্তীতে সারা বিশ্বে সমাদৃত হয়েছে। বঙ্গবন্ধুর 7ই মার্চ সারা বিশ্ব মর্যাদা দিলেও আমাদের দেশে এখনও আমরা এই ভাষণ এবং বঙ্গবন্ধু ব্যাপারে বহু মত লালন করি, পালন করি। বহু রাজনৈতিক আদর্শের কারণে বঙ্গবন্ধুর সেই শ্রেষ্ঠত্বকে আমরা অনেকেই স্বীকার করি না। নানাভাবে গত 55 বছরে বাংলাদেশের ইতিহাস রচিত করার চেষ্টা করা হয়েছে, নানাভাবে ইতিহাস বদলানোর চেষ্টা করা হয়েছে। সেই বিতর্কে আমরা যেতে চাই না। আমরা শুধু এটুকু ভাবতে চাই কিংবা আমাদের ভাবনায় স্থান দিতে চাই, সেটা হচ্ছে 7ই মার্চ না আসলে আমাদের স্বাধীনতাটা আসতো কিনা, আমাদের বিজয়টা আসতো কিনা, সেই ব্যাপারে বহু গবেষককে বহু বছর, বহু যুগ ধরে হয়তো গবেষণা করতে হবে। কারণ অনেকেই বলেন যে 7ই মার্চেই স্বাধীনতার বীজটা বপন করা হয়েছিল, শুধুমাত্র সরাসরি স্বাধীনতার ঘোষণাটা আসেনি। অনেকেই বলেন 7ই মার্চের ওই ভাষণ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, ওটাই ছিল স্বাধীনতার মূল ডাক। তখন থেকেই 7 কোটি বাঙালি প্রস্তুতি নিতে শুরু করে স্বাধীনতা যুদ্ধের। তারপর ইতিহাস 26শে মার্চ, 16ই ডিসেম্বর আমাদের বিজয়গাথা রচনা, এবং সেই রচনার পরে সেই রচিত বিজয়গাথাকে আমরা নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা করেছি। স্বাধীনতা বিরোধীদের উল্লম্ফন দেখেছি আমরা বহুকাল, বহু যুগ ধরে। এরকম একটা অবস্থা হবে এটা অনেক আগে টের পেয়েছিলেন কবি নির্মলেন্দু গুণ। নির্মলেন্দু গুণ টের পেয়েছিলেন বলেই তিনি অসাধারণ একটি কবিতা লিখে গিয়েছিলেন, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। এই যে কবিতা, নির্মলেন্দু গুণের এই কবিতা, এই একটি কবিতাই বলে দেয় 7ই মার্চের ভাষণের মহত্ব। আমরা আমাদের এই পর্বে কোনো ধরনের কোনো আলোচনায় যেতে চাই না। 7ই মার্চের আলোচনা নিয়ে কিংবা রাজনৈতিক বিতর্ক নিয়ে আমরা কোনো ধরনের কোনো কথা বলতে চাই না। শুধুমাত্র নির্মলেন্দু গুণের সেই কবিতাটা পাঠ করে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক 7ই মার্চটা স্মরণ করতে চাই। চলুন যাই, নির্মলেন্দু গুণ কি অসাধারণভাবে 7ই মার্চের বর্ণনাটা দিয়েছিলেন তার কবিতায়। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে
লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশুপার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়ার কাঁধে এসেছিল ঝাঁক বাঁধা উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোই মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতাকুড়ানির দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি? কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগুলিয়ে জোয়ার, সকল দুয়ার খোলা। কেরোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি।